ফ্রেড, আশা করি তোমার পুরনো খেলার সঙ্গীকে তুমি ভুলে যাওনি। ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা কাটতো আমাদের বাড়িতে। গরমের ছুটিতে একসঙ্গে মাছ ধরতে যাওয়া, ঘোড়ায় চড়ে ঘুরতে যাওয়া। আশা করি তুমি ভুলে যাওনি। আমার আমার শরীর খুবই খারাপ ফ্রেড। খেতে পারি না, বাড়ি থেকে বেরোতে পারি না। ফ্রেড, আমার বোন ম্যাডেলিনকে তোমার মনে আছে? তারও অবস্থা ভালো নয়। মা বাবা তো অনেকদিন আগেই মারা গেছেন। আত্মীয় বা প্রতিবেশী বলতেও কেউ নেই। খা এ প্রাসাদে শুধুই আমরা দুজন এখন। আমি আর বেশি দিন বাঁচব না ফ্রেড। আমি জানি তুমি খুব ব্যস্ত তুমি। আমাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই বহু বছর, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার আগে একবার টিকি আমি আমার ছোটবেলার খেলার সঙ্গীর শেষ দেখা পাবো না। ইতি তোমার বন্ধু রড্রিক আশার। এতকাল পরে ছোটবেলার বন্ধু রড্রিক আশারের চিঠি পেয়ে খানিকটা আশ্চর্য হলাম। আসলে এতদিন তার সাথে যোগাযোগ নেই। তার যে কি অবস্থা সে সম্বন্ধে কিছুই জানতাম না। তার এবং তার বোনের অসুস্থতার কথা শুনে আমি ভাবলাম একবার দেখেই আসি। পুরনো বন্ধুর দেখা পেলে হয়তো তার অবস্থার উন্নতি হতে পারে, এই কথা ভেবে ঘোড়ায় চড়ে আমি বেরিয়ে পড়লাম। আমেরিকার সবচেয়ে ধনী ও সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে একটি ছিল আশার পরিবার। ক্ষেত, পুকুর, ফলের বাগান সব মিলিয়ে একটি বিশাল স্টেটের মাঝখানে ছিল তাদের প্রাসাদের মতো বাড়ি। তাদের বাড়ির দিকে এগোতে এগোতে ছোটবেলায় রড্রিকের সাথে এস্টেটে খেলে বেড়ানোর স্মৃতি চোখের সামনে ছবির মতো ভেসে উঠতে লাগলো। কিন্তু কই, সেই ছবির সঙ্গে তো এখনকার কিছুই মিলছে না। কোথায় গেল সেই মাইলের পর মাইল সোনালি ঢেউ খেলানো ভুট্টার ক্ষেত? কোথায় সেই ফুলের ফলের বাগান? এখানে তো শুধুই ফাঁকা বিস্তৃত মাঠে শুকিয়ে যাওয়া ঘাস। এস্টেটের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার দুধারে একসময় সার বেঁধে ফুলের গাছ ছিল। ফুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা হয়ে থাকত সারাটা রাস্তা। সেই একই রাস্তা দিয়ে আমি চলেছি প্রায় ৩০ বছর পর। দুপাশে গাছ এখন রয়েছে, কিন্তু একটি গাছেও পাতা নেই। রাস্তায় পড়ে আছে শুকনো ডালপালা। মাথার উপর কালো মেঘ ঘনিয়ে এসেছে, তার সাথে মাঝে মাঝেই দমকা হাওয়া। বিকেল গড়িয়ে সন্ধে নামবে করছে, কিন্তু সেই পরিচিত রাস্তা দিয়ে এগিয়ে রাস্তার শেষে আমার বন্ধুর বাড়িটা আমি দেখতে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করেই বিদ্যুৎ চমকে উঠল, আর তার আলোতেই আমি দেখতে পেলাম রাস্তার শেষে আগাছায় ঢেকে যাওয়া প্রাসাদ সমান সেই বাড়িটা। এ কি অবস্থা হয়েছে আমার বন্ধুর বাড়িটা! আপাদমস্তক শ্যাওলা আর আগাছায় ঢাকা, ছাদ থেকে মাটি পর্যন্ত একটা বিশাল বড় ফাটল। দেয়াল ধসে পড়েনি এই যা। যে বাড়িটায় আমরা ছেলেবেলায় খেলে বেড়াতাম তার এমন দুঃস্বপ্নের মতো অবস্থা। বাড়িটার সামনে পুকুরটার পাশে যে ছোট বেঞ্চটা রয়েছে সেটা পেরিয়ে ঢুকলাম আমার বন্ধুর বাড়িতে।
একজন চাকর আমার কাছ থেকে আমার মালপত্র নিয়ে গেল, আরেকজন এলো আমাকে তার মুনিবের কাছে নিয়ে যেতে। একতলা ছেড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে এই প্যাসেজ সেই প্যাসেজ দিয়ে যেতে যেতে আমার মনে হলো এই বাড়ির যেন একটাই রং, কালো। মেঝেতে পাতা কার্পেটের একসময় অন্য কোনো রং ছিল হয়তো, কিন্তু এখন অযত্ন আর পরিচর্যার অভাবে এখন তার রং শুধুই কালো। দেওয়ালে কালো ছোপ, কালো অন্ধকার জমাট বেঁধে রয়েছে বাড়ির আনাচে কানাচে, আর সেই অন্ধকার থেকে উকি মারছে রড্রিকের পূর্বপুরুষদের কালচে হয়ে যাওয়া পেন্টিংগুলো। চাকর আমাকে বিরাট উঁচু সিলিংওয়ালা বিশাল একটা ঘরে নিয়ে এলো। ঘরের জানলাগুলো খেয়াল করলাম সবই নাগালের বাইরে এবং বন্ধ করা। একটি মাত্র জানলার একটুখানি ফাঁক দিয়ে এক চিলতে আলো ঢুকছে, তাতে কাছের জিনিস দেখা যাচ্ছে বটে, কিন্তু দূরের সবকিছু সেই জমাট বাঁধা অন্ধকারে ঢাকা। চোখ সয়ে যেতে খেয়াল করলাম ঘরে প্রচুর বইপত্র ছড়ানো, সমস্ত আসবাবের উপর পুরো ধুলোর আস্তরণ, যেন অনেক দিন এগুলোকে ব্যবহার করা হয়নি। আর তারপর দূরের সেই অন্ধকারের চাদর ভেদ করেই যেন আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো আমার বন্ধু রড্রিক আশার। বন্ধু ফ্রেড, তুমি এসেছো? সত্যি এসেছো? রড্রিকের চেহারা দেখে বুঝলাম সে নিজের অসুস্থতার কথা এক ফোঁটাও বাড়িয়ে লেখেনি। বয়সের সাথে সাথে মানুষের চেহারা পাল্টায়, কিন্তু বন্ধুর এই পরিবর্তন যেন আমি মেনে নিতে পারছিলাম না। ফ্যাকাশে চেহারা, কোটরে বসা চোখ, শুকনো ফাটা ঠোঁট, উস্কো খুস্কো চুল। আমার বাল্যবন্ধুর সঙ্গে এই মানুষটির যেন কোনো মিল নেই, আর তার হাবভাবের মধ্যে কেমন একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছিলাম। হঠাৎ করে লাফালাফি, তারপরে হঠাৎ শান্ত। গলাটা হঠাৎ যেন খাদে নেমে যায়, পরপরই বেশ কয়েক পর্দা উপরে উঠে যায়। কিন্তু সেটা খানিকটা রড্রিকের ছোটবেলাতেও ছিল। এই গলাতেই রড্রিক তার অসুস্থতার কথা আমাকে বলল। এটা নাকি এমন এক রোগ যা থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। তার পূর্বপুরুষদেরও নাকি এই একই রোগ ছিল। সিমটমগুলো নাকি খুবই বিচিত্র। এই অসুখে নাকি সমস্ত ইন্দ্রিয়গুলো প্রচণ্ড রকম প্রখর হয়ে যায়। তার ফলে খাবারের সামান্য মশলাও তার সহ্য হয় না। ফুলের অল্প গন্ধেও অসহ্য লাগে। সামান্য আলোতেও চোখ ঝলসে যায়, আর সামান্যতম শব্দেও মনে হয় কানের পর্দা ফেটে যাবে। কিন্তু সর্বোপরি হলো ভয়। সর্বক্ষণ অষ্টপ্রহর কোনো এক অজানা আতঙ্ক চেপে রয়েছে আমার বন্ধুর উপর। আমি বেশি দিন আমি বেশি দিন বাঁচব না। এই ভয়েই সব শেষ হয়ে যাবে। আমার কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, শুধু ভয় 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 ভয়, শুধু ভয়। আমার দেহ, আমার প্রাণ, আমার সোলকে রাত দিন কুড়ে কুড়ে খাচ্ছে এই ভয়। চারিদিকে থেকে আমায় ঘিরে ফেলেছে। আমি পারছি না এই অদৃশ্য শক্তির সঙ্গে, আমি পারছি না। আমি হেরে যাচ্ছি ফ্রেড। আমার শুধু ভয়, শুধু
ভয়। কিন্তু কিসের ভয় তোমার রড্রিক? এই বাড়িটার ভয়। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা আমায় গিলে ফেলতে চায় আমায়। মৃত্যু ঘনিয়ে আসছে, শুধু আমার নয়, আমার বোনকেও। আমার বোনকে মনে আছে তোমার? ফ্রেড, আমার বোনকে তোমার মনে আছে? ম্যাডেলিন? হ্যাঁ, ম্যাডেলিনকেও ছাড়েনি এই শয়তান রোগ। আমার বোন বিছানায় মিশে যাচ্ছে আস্তে আস্তে, রোজ একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমার বোন ম্যাডেলিন। রড্রিকের এই কথাগুলো শুনতে খেয়াল হলো নিঃশব্দে ঘরে প্রবেশ করেছে ম্যাডেলিন। হঠাৎ করে তাকে দেখে একটু চমকে উঠেছিলাম। শান্তভাবে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাঁড়ালো। তার দৃষ্টি তার ভাইয়ের দিকে। অসুস্থতার ফলে তার শরীরে ক্ষয়ের চিহ্ন স্পষ্ট। এইভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই এই বিছানা থেকে উঠবার ক্ষমতা আর থাকবে না। কিন্তু ম্যাডেলিনে যেন তাতে বিশেষ কিছু এসে যায় না। সে যেন মেনে নিয়েছে নিজের অবশ্যম্ভাবী মৃত্যুকে। তখন কি আমি জানতাম এই শেষবার আমি ম্যাডেলিনকে জীবিত অবস্থায় দেখছি? তারপরের কয়েকদিন রড্রিকের সাথে ম্যাডেলিনকে নিয়ে আর কোনো আলোচনা হলো না। আমরা দিনের বেলায় বেশিরভাগ সময়টা একই সঙ্গে কাটাই। আমি নানান কথা বলে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করি। রড্রিক কম কথা বলে, ছবি আঁকে, বেহালা বাজায়। কিন্তু তার আঁকা ছবি দেখলে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। তার বাজনা শুনলে ভয় করে। আমি আপ্রাণ চেষ্টা করি যদি আমার বন্ধুর মুখে হাসি ফোটানো যায়, কিন্তু আমার সব চেষ্টাই ব্যর্থ হয়। বাড়ির সব কালো রঙের ছোপ এবার যেন আমার বন্ধুর উপর পড়া শুরু করে। কিন্তু তাও কি যে হয়েছে আমার বন্ধুর আমি বুঝতে পারি না। আর তারপর রড্রিকের একটা গান আমি মন দিয়ে শুনি, একটি রাজপ্রাসাদ নিয়ে গান। সেটি পৃথিবীর সব থেকে সুন্দর রাজপ্রাসাদ। তার দরজা লাল আর সোনালি, তার চারদিকে গাছপালা সবুজ, রোদ ঝলমল। সেই রাজপ্রাসাদে এক রাজা থাকতেন। তার রাজ্যতে সবাই সুখী। রাজপ্রাসাদে ছিল বিরাট বড় দুটো জানলা। প্রজারা সেই জানলা দিয়ে উঁকি মারত প্রাসাদের ভিতরে। কিন্তু তারপর একদিন হঠাৎই কিছু একটা বদলে যায়। প্রাসাদের উপর অবসাদের কালো মেঘ নেমে আসে। তারপর জানলা দিয়ে ভিতরে উঁকি মারলে দেখা যায় শুধু কিছু কালো ছায়ামূর্তিকে, যারা রাজপ্রাসাদময় ভেসে বেড়ায় আর গান গায়। তাদের গানে শুধুই শোকের সুর। তার কথা থেকে বুঝলাম যে রড্রিকের বিশ্বাস যে তার আশেপাশে যা আছে, ঘাস পাতা, গাছ পাথর, এমনকি বাড়িটার ইটগুলো পর্যন্ত সবই জীবন্ত। আর এসব কটা জিনিসেরই কিছু সম্মোহনী শক্তির মতো ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা দিয়ে রড্রিকের বিশ্বাস তারা ওকে বশ করে রেখেছে। আর তাই আজ ওর এমন অবস্থা। আর তারপর একদিন সন্ধেবেলা রড্রিক আমাকে জানালো যে ম্যাডেলিন আর বেঁচে নেই।
বন্ধু, ম্যাডেলিনকে আমরা গোরস্থানে নিয়ে যেতে পারবো না। গোরস্থানে নিয়ে যেতে পারবো না মানে? কেন? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? ওর যে রোগ হয়েছিল সেটা নিয়ে সবার অনেক কৌতূহল। সবাই ওকে নিয়ে প্রশ্ন করবে। ডাক্তাররা আমার বোনের দেহ নিয়ে কাটাছেঁড়া করতে চাইবে। গোরস্থান এখন এখন গোরস্থান এখান থেকে অনেক দূরে, অনেক দূরে। তার থেকে আমাদের বাড়ির নিচে আমাদের ফ্যামিলি ভল্টে ওকে কবর দিলে অনেক ভালো হবে না? ফ্রেড, ফ্রেড, ভালো হবে না? এখানে এই বাড়ির নিচে ম্যাডেলিন, ফ্রেড, ম্যাডেলিন আমার বোন। ম্যাডেলিনের মৃতদেহ কাঁধে করে আমি আর রড্রিক নামতে শুরু করলাম বাড়ির নিচে। আলো বলতে শুধু একটা মোমবাতি। একটা একটা করে ধাপ নামতে নামতে আমার মনে হচ্ছিল আরো আরো গভীর থেকে গভীরতম অন্ধকারের মধ্যে আমরা তলিয়ে যাচ্ছি। এমনই অন্ধকার যার মধ্য থেকে আমরা আর কোনোদিনও বেরোতে পারবো না। শেষ সিঁড়ি নামার পর খুঁজে পেলাম সেই ভল্ট, যার মধ্যে ম্যাডেলিনের দেহ রাখা হবে। সেই ভল্টের ভারী লোহার দরজা সরাতে সরাতে আমার খেয়াল হলো এই ভল্টের উপরেই আমার শোবার ঘর। তোলো তোলো তোলো, আর একটু, এবার একটু ভেতরের দিকে ঠেলে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আরে আরে একটু। দেহ যখন ভল্টে ঢুকে যাচ্ছে তখন খেয়াল করলাম রড্রিক আর তার বোনের মুখের মধ্যে কি আশ্চর্য মিল, যেন যমজ। ম্যাডেলিনকে দেখে মনে হচ্ছিল যেন সে মারা যায়নি, যেন সে ঘুমিয়ে রয়েছে, যদিও তার শরীর তখন বাড়ির দেওয়ালের মতোই ঠান্ডা। আর কেউ রইল না, কেউ রইল না। আমি শেষ। আশার বংশের কাহিনী আমার সঙ্গেই ফুরিয়ে যাবে। আমি শেষ, আমি শেষ। I am the last one. আমি গেলে সব শেষ। এই বলে রড্রিক ভল্টের লোহার দরজা বন্ধ করে দিল। এইবার আমার বন্ধুর মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম। ধীরে ধীরে তার শরীরের তেজ যেন কমতে শুরু করল। খাবারে আরো অরুচি, কণ্ঠস্বর আরো অস্ফুট, আর চোখে সব সময়ই ভয়, প্রচন্ড ভয়। কিন্তু রড্রিকের মনের অবস্থা যে ঠিক কি রকম তা আমি টের পেলাম ম্যাডেলিন মারা যাওয়ার 1 সপ্তাহ পরে। আমার শুতে যেতে দেরি হয়েছিল সেদিন। কিছুতেই ঘুম আসতে চাইছিল না। আমার মনের মধ্যে কেমন যেন একটা অস্থির ভাব, যা ধীরে ধীরে ভয়ে পরিণত হতে শুরু করলো। কিন্তু ভয় যে কিসের, ভয়ের কারণটা যে ঠিক কি তা আমি কিছুতেই স্পষ্ট বুঝতে পারছিলাম না।
নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে হয়তো এই ঘরটার ফলেই ওরকম মনে হচ্ছে। বিরাট বড় আধা অন্ধকার ঘর তো, রাতে একটু গা ছমছম করে, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। অস্থিরভাবে পায়চারি করছি, এমন সময় দরজার কাছে পায়ের শব্দ শুনলাম। ঘুরে দেখি রড্রিক দরজা খুলে আমার ঘরে ঢুকছে। দেখেছ? কি? তুমি তুমি এখনো দেখনি? তুমি? এই বলে রড্রিক আমার ঘরে জানলাটা খুলে দিল। ঝোড়ো হাওয়া ঢুকে পড়ল আমার ঘরে। রড্রিক বাইরে আঙ্গুল দেখালো। আমি সেদিকে মুখ ঘুরিয়ে দেখি এক আশ্চর্য দৃশ্য। আকাশের সব কালো মেঘ যেন নেমে এসে এই বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তাদের মধ্যে দিয়ে ফুটে উঠেছে আবছা চাঁদের আলো। আমি বললাম, ধুর, ওসব কিছু না, ঠান্ডার জন্য মাঝে মাঝে ওরকম হয়। বাড়ির সামনে পুকুরটা রয়েছে না, ওটার জন্যই এরকম হচ্ছে। তুমি ওদিকে তাকিও না, তুমি বসো, তুমি এখানে বসো, আমি তোমাকে একটা গল্প শোনাই। এই বলে আমার বন্ধুকে একটা কাউচে বসিয়ে আমি হাতের কাছে একটা বই থেকে পড়তে লাগলাম। একটি লোক সম্পূর্ণ মাতাল অবস্থায় একটা কাঠের দরজা ভেঙে ফেলে, এটুকু পরেই আমায় থামতে হলো, কারণ বাড়ির একটি অংশ থেকে অদ্ভুত একটা শব্দ আসছিল। কিন্তু মন দিয়ে শোনার চেষ্টা করতেই শব্দটা বন্ধ হয়ে গেল। ঝড়ের শব্দ ভেবে আমি আবারও পড়ে চললাম। দরজা ভেঙে ঘরে ঢুকে লোকটা দেখে এক বীভৎস জানোয়ার। হাতে লাঠি দিয়ে সে জানোয়ারটাকে আঘাত করে। জানোয়ারটা এক বিকট চিৎকার করে মাটিতে পড়ে যায়। আবার আমাকে থামতে হলো, কারণ এবার আমি স্পষ্ট শুনতে পেলাম বাড়ির কোথাও থেকে ভেসে এলো এক জান্তব চিৎকার। আমি নিজেকে বোঝালাম যে এটা আমার নিজেরই শোনার কোথাও ভুল হচ্ছে। অন্ধকারে ভয়ের গল্প পড়লে এমন অনেক কিছু মনে হয়। রড্রিক দেখি নিজের কাউচটা অন্যদিকে একটু ঘুরিয়ে নিয়েছে, যার ফলে তার মুখটা আমি আর দেখতে পাচ্ছি না। তার মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে, কিন্তু আমি জানি যে সে ঘুমিয়ে পড়েনি। আমি আবার গল্প পড়া শুরু করলাম। এবার গল্পে একটি ভারী লোহার জিনিসের পাথরের মেঝের উপর পড়ার কথা লেখা আছে। যেই এটা পড়া, অমনি শুনতে পেলাম বাড়ির কোথাও লোহার একটা ভারী জিনিস মেঝেতে পড়ল। আমি লাফিয়ে উঠলাম, রড্রিকের সামনে এসে দাঁড়ালাম। তার কাঁধে হাত রেখে দেখি তার সারা শরীর কাঁপছে। তার মুখে আস্তে আস্তে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। তুমি শুনতে পেয়েছ তো? আমি গত এক সপ্তাহ ধরে শুনছি, কিন্তু কিছু বলতে পারছি না। দিন রাত শুনে চলেছি ওই শব্দ, কিন্তু কিচ্ছু বলতে পারছি না। ম্যাডেলিন আসছে।
কি কি করব? আমি কি করব? কোথায় পালাবো? কোথায় কোথায়? হ্যাঁ, ম্যাডেলিন তো আমাকে ছাড়বে না। ও আমাকে ছাড়বে না। আমরা মারাত্মক ভুল করে ফেলেছি ফ্রেড, মারাত্মক ভুল করে ফেলেছি। কবর দেওয়ার সময় ম্যাডেলিন বেঁচে ছিল। হ্যাঁ, বেঁচে ছিল ম্যাডেলিন। আমরা আমরা তাকে জ্যান্ত কবর দিয়ে ফেলেছি ফ্রেড। আমি কি করব? আমি কি করব? কি করব আমি? ওই ওই দেখো, ওই দেখো, ম্যাডেলিন এসেছে। ম্যাডেলিন। আমার বন্ধু ভয়ার্ত বিস্ফারিত চোখে তাকালো ঘরের দরজার দিকে। তার দৃষ্টি অনুসরণ করে আমি দেখি ঘরের দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর সেই দরজার বাইরে তাকে কবর দেওয়া হয়েছিল যে ড্রেসটা পরিয়ে, সেই ড্রেসটা পরে দাঁড়িয়ে রয়েছে লেডি ম্যাডেলিন আশা। তার সাদা জামায় রক্তের ছোপ ছোপ দাগ, তার শরীরের প্রতিটি অঙ্গ তার ভল্ট থেকে বেরোনোর মরিয়া চেষ্টার সাক্ষ্য দিচ্ছে। রড্রিক সম্মোহিত মতো এগিয়ে যেতে লাগলো নিজের বোনের দিকে। ম্যাডেলিনও আস্তে আস্তে এগিয়ে এলো তার ভাইয়ের দিকে। আর তারপর শেষ একটা নারকীয় চিৎকার করে তার শরীর আছড়ে পড়ল রড্রিকের উপর। তার বোনের সঙ্গে রড্রিকের দেহ পড়ে গেল মেঝেতে। দেহ বলছি কারণ মাটিতে পড়ার আগেই ভয়ে আতঙ্কে রড্রিকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। দুটি দেহের আঘাতে কেঁপে উঠল সারা বাড়ি। বাইরের ঝড়ের দাপট হঠাৎ করে আরো বেড়ে গেল। থরথর করে কাঁপতে থাকলো শতাব্দী প্রাচীন আশার পরিবারের প্রাসাদ সম অট্টালিকা। আর তারপর ঘরটা ভরে উঠল এক অপার্থিব আলোয়। বাড়িতে ঢোকার সময় যে ফাটলটা দেখেছিলাম সেই ফাটলটা বাড়তে শুরু করেছে, আর তার মধ্যে দিয়ে ঘরে এসে পড়েছে চাঁদের আলো। কিন্তু সেই আলো স্নিগ্ধ জ্যোৎস্না নয়, সেই আলো রক্তের মতো লাল। ঘরের দেয়াল থেকে সেই ফাটল এবার মেঝের দিকে এগোতে শুরু করলো। এবার যেন গোটা বাড়িটাই একটা অসহ্য বেদনায় আর্তনাদ করে উঠল। আমি আর থাকতে পারলাম না, দৌড় লাগালাম। ঘর থেকে বেরিয়ে প্যাসেজ শেষে সিঁড়ির নিচে হলের এক প্রান্তে সদর দরজা, তারপর বাগান, পুকুর, ব্রিজ। কিন্তু তারপর এক বিকট শব্দ আমাকে থামতে বাধ্য করল। আশার বংশের শেষ আর্তনাদ। সেই ফাটল মেঝেতে কিংবা দেয়ালে সীমাবদ্ধ নেই,
বাড়ির ভিত পর্যন্ত চিরে ফেটে দুভাগ হয়ে গেছে এবং এক নিমেষে সেই অতল গভীরে তার বোন, তার বাড়ি এবং তার সব স্মৃতির সঙ্গে চিরকালের জন্য তলিয়ে গেল।